নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুরেন্দ্রনাথ মজুমদারের লেখা গল্প আমি সুখী কেন। তাহলে শুরু করি গল্প আমি সুখী কেন। তোমরা সুখ দুঃখের কি জানো? তোমরা যাহা জানো আমি তাহা জানি, আমি তাহা হইতেও অধিক জানি। আমি জানি অপরাজিতা বিধবা হইয়াছিল। তোমরা তাহা জানো কি? দেখিতেছি তোমরা তাহার কিছুই জানো না। কিন্তু সংসারে কে কার খোঁজ রাখে তোমাদের কোনো দোষ নাই। তোমরা বলো সংসারে এত দুঃখ কেন, তাই বলিয়া কাঁদো। আমি বলি সংসারে এত সুখ কেন, তাই বলিয়া হাসি। তোমার সুখের গৃহে দুঃখ দেখিলে কাঁদো, আমার দুঃখের কুটিরে সুখ দেখিলে হাসি। তোমার প্রাসাদে খঞ্জ অন্ধ গেলে তুমি কাঁদো, আমার ভাঙা ঘরে রাঙা বধূ দেখিলে আমি হাসি। তোমারও দোষ নাই, আমারও দোষ নাই। এই হাসি কান্নার মধ্যে অপরাজিতা বিধবা হইয়া গেল। স্বামীর কুল পিতার কুল দুই কুলই কাঁদিয়া আকুল। আমি হাসিলাম। কেন বুঝিলে? পরে বলিতেছি। অপরাজিতা ছোট, তবে এমনই কি নিতান্ত ছোট, আবার এমনই কি নিতান্ত বড়। অপরাজিতা রাঁধিতে জানে না, গৃহকর্ম জানে না। অপরাজিতা মুখরা। এমন বিধবা ঘরে রাখিয়া লাভ কি? তাই অপরাজিতা বাপের বাটি আসিল, আসিয়াই ফুটিল। কিন্তু অপরাজিতা ফুটিলেই কি ভ্রমর ছুটে? তাহাও নয়। অপরাজিতা নীল বৈধব্য অবগুণ্ঠন পরিয়া প্রাচীর বেষ্টিত গৃহপ্রাঙ্গণে বসিয়া সুনীল অনন্ত আকাশপানে চাহিয়া থাকিত। কাজেই ভ্রমরকুলের অভাব হইয়া পড়িল। অপরাজিতা কি স্বামীর সোহাগ পাইয়াছিল? মোটেই না। সে স্বামীকে একবারের অধিক দেখিয়াছিল কিনা সন্দেহ, তাহাও বিবাহের পূর্বে। বিবাহের সময় অর্থাৎ শুভ দৃষ্টির সময় অপরাজিতা চক্ষু উন্মিলন করে নাই। তারপর কয়েকটা দিন স্বামীর ভয়ে রাত্রিকালে বিড়ালের সঙ্গে রন্ধনশালায় শুইয়া থাকিত। তুমি মনে করিবে স্বামীটা হয়তো ছিল মাতাল। তাহাও না। তবে কিছু কিছু অর্থাৎ ঈশ্বর চন্দ্রকান্ত দেবশর্মা অনেক বিবাহ করিয়া শেষ বিবাহের কিয়দ্দিন পূর্ব হইতে অহিফেন সেবন করিতেন এবং বিবাহ করিয়া মাত্রা এত বাড়াইয়াছিলেন যে নবীনা বধূর অস্তিত্ব সম্বন্ধে তাহার কোনো বিশ্বাসই ছিল না। ফুলশয্যার নিশাকালে অপরাজিতা কাঁদিতে বসিলে ঈশ্বর চন্দ্রকান্ত দেবশর্মার অহিফেনানুপ্রাণিত পরম নেশামধুর ক্ষীরের কথা স্মৃতিপথে উদিত হইবা মাত্র তিনি সত্রাসে বলিয়াছিলেন, ঘরে মেয়াও করে কেটা, বিড়াল নাকি? যাহারা আড়ি পাতিতে আসিয়াছিল তাহারা সকলেই এই অপূর্ব রহস্যোক্তির তীক্ষ্ণ ধারে হাসিয়া আটখানা হইল। কেবল অপরাজিতা কাঁদিল। ঈশ্বর চন্দ্রকান্তের বয়স তখন 55 বৎসর। রীতিমতো ত্রৈরাসিক কষিলে তাহার শেষ পক্ষের স্ত্রীর বয়স অন্তত 35 হওয়া উচিত। তাহা না হইয়া 14 হইয়া গিয়াছিল। ইহা তো স্বাভাবিক কথা নয়। আমার সহিত অপরাজিতার পূর্বেই বিবাহের কথা হইয়াছিল, কিন্তু ঈশ্বর চন্দ্রকান্ত কুলীনাগ্রগণ্য এবং রাশিকৃত ধনের ঈশ্বর। এখনও কৌলিন্যের প্রভাব বঙ্গের বায়ু ও বল্লরীতে মুদ্রিত। আমার দাবির মধ্যে কেবল চেহারাখানা ও একটু ভাষাজ্ঞান। তাহার পরিচয় পাইতেছেন বোধ হয়। আমার চিত্তবৃত্তি প্রভৃতির পরিচয়ে ইহাই বলিলে যথেষ্ট হইবে যে তখন মনে মনে দারুণ অভিশাপ দিয়াছিলাম, তুমি মরিলে আর একবার দেখিব। মানব চরিত্র বিচিত্র ব্যাপার। সত্য কথায় চটা উচিত নয়। ব্রাহ্মণের অভিশাপ ফলিল।
রুক্ষ হৃদয় বেদনা দগ্ধ দীর্ঘ নিঃশ্বাসের সহিত ছাড়িয়া দিয়া ঈশ্বর চন্দ্রকান্ত দেবশর্মার মুখাগ্নি জ্বলন্ত করিলাম। তোমরা বলিতে পারো লোকটা অর্থাৎ আমি কি পাজি এবং ভাষাটা কি রুক্ষ ও অশ্লীল। তোমরা বলিতে পারো লোকটা অর্থাৎ আমি কি পাজি এবং ভাষাটা কি রুক্ষ ও অশ্লীল। তবে আমার চরিত্রটাও দৃষ্টিপাতযোগ্য। আমি একটা পাড়াগে বানর। আমি যদি বলিতাম সেই ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় যখন লৌহকঠিন মানবদেহ ভেদ করিয়া ঈশ্বর চন্দ্রকান্তের অঙ্গুষ্ঠ পরিমাণ আত্মা অগ্নিসংস্কৃত হইয়া দুলোকে উঠিতেছিল, তখন একটু সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলিয়া অপরাজিতার শান্ত ও লাবণ্যমণ্ডিত মুখখানি চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রীর উপর ঈষৎ পুরবী রাগিনী কম্পিত তুলিকায় টানিলাম। তবে তুমি বলিতে, বেটা রবি ঠাকুরের নকল হচ্ছে। কাজেই সেকালের ভাষা বিনা যন্ত্রে একালের বখামির একটু মেইর টানিয়া কিঞ্চিত নূতনত্বের সৃষ্টি করিতেছি। আমার মাথার সম্মুখে বড় চুল, পশ্চাতে খাটো, তদুপরি বাঁদুরে টুপি, মাংকি ক্যাপ, দাড়ি কামানো, গাত্রে চাঁদনির 2.5 টাকার অ্যাঙ্গোলার ডবল ব্রেস্ট কোট, তন্নিম্নে গেঞ্জি এবং তাহারই দক্ষিণ দিকের পকেটে অগডেনের ট্যাব সিগারেট, বাম দিকে নস্যের ডিবা ও দেশলাই। চক্ষু কটা, বয়স দেখলে অনুমান করা যায় না। যখন বাইসাইকেলে ছুটি তখন আমাকে অনেকটা বালকের মতো বোধ হয়, কেননা গোঁফ দেখা যায় না। যখন পাড়ায় বেড়াই তখন প্রৌঢ়া ও যুবতী সকলেই আমাকে দেখিয়া ঘোমটা টানে। ইহাতে বয়সের অনুমান করিয়া লও। শ্মশানঘাট হইতে বাইসাইকেল পৃষ্ঠে গৃহাভিমুখে দৌড়িলাম। সম্মুখেই এক গরুর পাল, তন্মধ্যে বসাক দিগের শ্যামলা নববৎস রক্ষণশীলা চঞ্চলা গাভী ঋষ্যশৃঙ্গ মুনির মতো আমার পশ্চাতে দৌড়িল। আমি 2-4 বার ওয়ার্নিং বেলটাতে টঙ্কার দিয়া এবং 2 বার সার্কিট করিয়া অচিরাত জানোয়ারটার অকারণ আক্রমণ হইতে উদ্ধার লাভ করিলাম। তৎপরে চলৎবস্থায় টক করিয়া একটি সিগারেট জ্বালিয়া মুখে সংযুক্ত করিলাম এবং তৎক্ষণাৎ 1 টিপ নস্য লইয়া হাঁটিতে হাঁটিতে গ্রাম্য কৃষকগণের বিস্ময় উৎপাদন করিয়া তেমোহানার উপর বাইসাইকেল হইতে অবতীর্ণ হইলাম। বাইসাইকেল ধীরে ধীরে বাম হস্তে হেলাইয়া দুলাইয়া যখন চলিয়া আসিতেছি, তখন স্বভাবতই জীবনের সম্ভাবিত নূতন অঙ্ক মনোনাট্যশালায় জাগ্রত হইয়া উঠিতেছিল। কাজেই গ্রামের খোনা ভট্টাচার্যের সহিত আমার মস্তক অন্ধকারে বাঁধিয়া গেল। ভট্টাচার্য মহাশয়েরও অন্যমনস্ক হইবার কোনো বিশেষ কারণ ছিল। বোধহয় অনেক দিন দক্ষিণা জুটে নাই। ম্রিয়মাণ ভট্টাচার্য বলিলেন, রাম রাম, কে ও? আমি বলিলাম, ভয় নাই, আমি ঋষিকেশ। ভট্টাচার্য, চন্দ্রকান্তের কাল হইয়াছে জানো? আমি, এই অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করিয়া আসিলাম। ভট্টাচার্য, শ্রাদ্ধে ব্যাধি কত হইবে জানো? আমি, অনেক। যদি আপনাকে সম্পূর্ণরূপে দক্ষিণা না দেয় আমি ডবল দিব। ভট্টাচার্য, বাঁচিয়া থাকো বাবা, তোমরা বড় লোক, ইচ্ছা করিলে কি না করিতে পারো। আমি, আর যদি একটা বিধবা বিবাহের বিধান দিতে পারেন তবে আপনার সৌভাগ্যলক্ষ্মী সুনিশ্চিত। নস্য লইবেন নাকি? ভট্টাচার্য, নস্য গ্রহণান্তে। বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, কিন্তু আমার 3টি কন্যা জানো তো, বিধান দিতে ভয় হয়, বিশেষত পল্লী গ্রাম। চক্রবর্তীর দল আমাকে ঠ্যাঙাইয়া মারিয়া ফেলিবে। তবে এখন আসি বাবা। আমি বলিতে যাইতেছিলাম, আপনার 3টি কন্যা শুদ্ধ আমি গছিয়া লইব, কিন্তু ভাবিলাম আমি স্বার্থপর। চন্দ্রকান্ত কি দোষ করিয়াছিল?
হায় রে সংসার এবং সংসারের মানুষ। গ্রামের দৃঢ় কর্মঠ ও সুচতুর জনকতক প্রেম পাথারের নূতন পুরাতন নাবিক সংগ্রহপূর্বক বড় দিঘির পাড়ে একটা সভা স্থাপন করিলাম। সকলেরই মতে বিধবা বিবাহের প্রস্তাবনা অসম্ভব বলিয়া বোধ হইল। অনেক অনুসন্ধান ও তদন্তের পর এবং কর্তৃপক্ষের মনের ভাব গ্রহণানন্তর বেশ বুঝা গেল যে বিংশ শতাব্দীর মধ্যে এ গ্রামে বিধবা বিবাহের কোনো সম্ভাবনা নাই। তবে এক্সিকিউটিভ কমিটির মতে একটা পথ ছিল, তাহা এই যে বালিকাহরণপূর্বক অন্য কোনো স্থানে বিবাহ কার্য সম্পাদিত করা। মনে হইল কর্তৃপক্ষের খোসামদ অপেক্ষা উক্ত উপায় অনেকাংশ শ্রেষ্ঠ। একে তো একটা বাহাদুরি, তাহার উপর নির্বিঘ্নে কন্যা লাভ। তর্কস্থলে ইহাও স্বীকার করিলাম যে দণ্ডবিধির ৩৬৩ ধারা প্রভৃতির সম্ভাবনা হইতে পারে, কিন্তু তদ বিপক্ষেও অনেক আপত্তি ছিল। আসল কথা, স্বয়ং কন্যার অভিপ্রায় তখনও অবিদিত। সেটার ভার সম্পূর্ণ আমার উপর পড়িল। সারা রাত বসিয়া ভাবিলাম এবং বাঁশিতে ২-৪টি গত বাজাইলাম। গহন তিমির ভেদ করিয়া যখন উষার আলোকচ্ছটা সুদূর পূর্বে দেখা দিতেছিল, তখন একবার হালদার দিগের খিড়কিঘাটের দিকে কলাবাগানের মধ্যে পায়চারি করিয়া আসিলাম। জনমনুষ্য নাই। রাত্রিকালের মৃদু মধুর লক্ষ্ণৌ ঠুংরির বাছা বাছা গত বিফল হইয়া গিয়াছে। তবে কি অপরাজিতার হৃদয়ে প্রেম নাই? সেই নিশি কতবার বায়ুতাড়িত শুষ্কপত্রের মর্মর শুনিয়া মনে করিয়াছিলাম, এইবার বুঝি অপরাজিতা আসিতেছে। কতবার ঘনান্ধকার হইতেও কিঞ্চিত ঘন আবছায়া দেখিয়া মনে করিয়াছিলাম, ওই বুঝি অপরাজিতা গত বিহলা হইয়া দাঁড়াইয়া আছে। সকলই বিফল। এমন সময় শ্বেতবর্ণের মতো একটা কি নরন্ত চরন্ত পদার্থ দেখিয়া নিরাশা শীতল শোণিত আবার তড়িৎ বেগে হৃদয়ে ছুটিল। সেটাও একটা গাভী। অনেকক্ষণ আমার উদাস মুখের দিকে চাহিয়া রহিল। আমি পূর্বদিনের কথাটা স্মরণ করিয়া পলাইয়া আসিলাম। ঋতুটা শীতকাল। আমার সারা নিশির কষ্ট পুরাতন আমলের প্রেমিক ভিন্ন অন্য কেহ বুঝিতে পারিবে না। সূর্য উঠিলে কত রাখাল বালক অর্ধজীর্ণ শীতবাসের অপেক্ষাকৃত অটুট ভাগে মুড়ি বাঁধিয়া প্লীহা পরিপূর্ণ ডাগর উদর দেখাইয়া চলিয়া গেল। কত পুরাতন রামের মা, সাতকড়ির বউ, নবীনের পুত্রবধূ ছোট বড় কলসি কক্ষে যথা নির্দিষ্ট ও নিয়মিত সময়ে ধীরে ধীরে যাইল আসিল। কেহই আমার নিদারুণ উদ্বেগ, কষ্টকর অশান্তি, উপায়বিহীন দীর্ঘ নিঃশ্বাস বুঝিল না। অবশ্য জগতে একটা নিয়ম আছে, কার্যমাত্রেরই সফলতা ও নিষ্ফলতা আছে। শুনিয়াছিলাম কর্মফল ভোগ করিতে হয় নিশ্চিত। কর্মটাই যদি নিষ্ফল হইল, তবে আর ভোগ করিব কি ছাই? সুতরাং আমার মতো জ্ঞানীর বুঝিতে বাকি রহিল না যে কর্মের উদ্দেশ্য সিদ্ধ না হইলে এত বড় কর্মটাই কর্মভোগ। কর্মটা সুসিদ্ধ হইলে তাহার পর সেটার ফলভোগ কর্মভোগ নহে, তাহার বিচার তো এখন হইতেছে না। কর্ম নিষ্ফলতার সঙ্গে সঙ্গেই একটা বৈরাগ্য ভাবের উদয় হয়। মনে ভাবিলাম, এত বাড়াবাড়ি কেন? আমার কপালে অন্য একটা সুন্দরী স্ত্রী জুটিতে কতক্ষণ। কিন্তু তাহা হইলে কি হয়? কর্মক্ষেত্রে আমার বিধি নির্দিষ্ট পথ সরল রেখার উপর দিয়া যায় নাই। ২-৪বার নস্য লইয়া মস্তিষ্কটাকে মাঘ মাসের মৃত আকাশের মতো পরিষ্কার করিয়া ফেলিলাম। বিকালে ঘনশ্যাম হালদারের বাটিতে মলিন মুখে গেলাম। ঘনশ্যাম হালদার অপরাজিতার পিতা। যথাযোগ্য সহানুভূতি প্রকাশ করিয়া এবং পরিধেয় বস্ত্রে বারবার অশ্রুমোচন করিয়া আমার প্রতি হালদার মহাশয়ের অনুরাগ বিশেষ রূপে বর্ধিত করিলাম। বাবা,
তুমি যদি আমার জামাই হতে তবে কি আর। চক্ষু জল ভারাক্রান্ত। আমি, ঈশ্বর আপনার মঙ্গল করুন, ইহা বলিয়াই বেগে খিড়কিদ্বার দিয়া নিষ্ক্রান্ত হইলাম। অপরা, তুমি দুপুর রাত্রিরে এখানে দাঁড়িয়ে থেকো, আমি আসব। অপরা সেখানে একাকিনী দাঁড়াইয়া শুনিল। অনেক সময় অতি সহজেই একটা বৃহৎ ঘটনা ঘটিয়া যায়। কে জানে অপরাজিতা খিড়কির দুয়ারে দাঁড়াইবে, আর কেই বা জানে যে আমার অদৃষ্টে অমন সুযোগটা এক মুহূর্তে ঘটিয়া যাইবে। এইরূপ সুযোগেই বড় বড় যুদ্ধবিগ্রহ চক্ষের নিমেষে শেষ হইয়া যায়, এবং এইরূপ সুযোগেই বড় বড় দেহ চক্ষের নিমেষে লাশ হইয়া যায়। বাটিতে প্রবেশ করিবার সময় দেখিলাম অপরাজিতা সেইখানেই দাঁড়াইয়া আছে, এবং বোধ হইল পুষ্করিণীর স্বচ্ছ জলের দিকে অনিমেষ নয়নে চাহিয়া একটিবার সেই লাখ টাকার মাথাটি দুলাইয়া দিল। উদ্দেশ্য, তুমি আসিও, আমি থাকিব। আমি একটি 2 লাখ টাকা মূল্যের দীর্ঘ নিঃশ্বাস সুখে টানিলাম। এটা আকর্ষণ বিকর্ষণের খেলা। আমি সিগারেটের ধূম ছাড়িয়া রুমাল নাড়াইয়া দিলাম। সেটা সিগন্যাল, অর্থাৎ সংকেত, তুমি এখন যাও। এমন সময় পূর্বদ্বার দিয়া একটি যুবা পুরুষকে বাহির হইতে দেখিয়াই আমি কপাট রুদ্ধ করিয়া তাহার ফাঁক দিয়া উভয় পক্ষের গতিবিধি পরিদর্শন করিলাম। যুবক অপরাজিতাকে লইয়া চলিয়া গেল। আমি ভৃত্যকে ডাকিয়া বলিলাম, মধু, হালদারের বাড়িতে একটা তেরি কাটা বাবু এসেছে, সে কে? মধু, তিনি হালদার মশাইয়ের ভাইপো। কাল রাত্রিরের গাড়িতে ছোট বোনকে নিয়ে কলিকাতা হতে এসেছেন। মনের খটকা অন্তর্হিত হইয়া যুবকের ভগ্নীবৎসলতার করুণ চিত্রে হৃদয় আর্দ্র হইয়া গেল। ভাবিলাম এবারে কলিকাতায় গিয়া একটু পবিত্র চিত্ততার চর্চা করিব। ঘোর সন্ধ্যার সময়ে আমার গবাক্ষ প্রান্তে একটি ছোট ঢিল পড়িল। তৎপরেই আর একটা। দ্রুতগতি গবাক্ষ খুলিয়া বাহিরে গিয়া ঢিল কুড়াইয়া আনিলাম। একটাতে একখণ্ড কাগজ জড়ানো ছিল, এবং সেই কাগজে সুন্দর হস্তাক্ষরে লেখা, কুল মান সবই সঁপিয়াছি, রাত্রি 2টার সময় আসিও। পূর্বদুয়ারি ঘরের দিকে যাইও না, সেখানে ক্ষীরোদ ও বুড়ি শুইয়া থাকিবে। আমি উত্তর দিকে থাকিব। রাত্রি 3টার গাড়িতে আমরা কলিকাতায় চলিয়া যাইব। কিন্তু আমার একটি প্রতিজ্ঞা রাখিতে হইবে, যতক্ষণ আমার সহিত তোমার বিবাহ না হয় ততক্ষণ আমার মুখ দেখিবে না এবং অঙ্গ স্পর্শ করিবে না। করিলেই আত্মহত্যা করিব। সঙ্গে ছুরিকা লইলাম। কলিকাতায় গিয়া 23 নং স্ট্রিটে মাসির বাড়িতে রাখিয়া আসিও, এবং বিবাহের দিন ও স্থান স্থির হইলে আমাকে লইয়া যাইও। মাসি জানিবেন তুমি আমার দেবর। সাবধান, অভাগিনীর মনে অপমান এবং জীবনের আশা ভরসা তোমার হাতে। স্বামীহীনা একে দারুণ শীত, তাহাতে দারুণ হর্ষ, উভয়ে তুমুল সংগ্রাম বাধাইয়া আমাকে শৃঙ্খলবদ্ধ কাকাতুয়ার মতো দোলাইতে লাগিল। পত্রখানি হৃদয়ে এবং চক্ষুতে বুলাইয়া ব্রেস্ট পকেটে রাখিলাম। বুঝিতে পারিলাম ক্ষীরোদ সেই আগন্তুক যুবক ভ্রাতা এবং বুড়ি তাহারই বালিকা ভগ্নী। পূর্বে কখনো দেখি নাই। তাহারা কলিকাতার লোক। কতক্ষণই বা? 10টার সময় ঘুমাইয়া পড়িবে। নিভৃতে আসিয়া পত্রখানি আবার পড়িলাম। ডাউডেন শেক্সপিয়ারের ম্যাকবেথ যেমন করিয়া তন্ন তন্ন করিয়া পড়িয়াছিলেন, তাহা হইতেও অধিক অধ্যবসায় সহকারে পাঠ করিলাম। শেষে স্থির করিলাম অপরাজিতার চরিত্র পবিত্র, রহস্যময়, অথচ স্থির প্রতিজ্ঞ। অপরাজিতা সামান্য প্রেমগদগদা রিপুপরতন্ত্রা সুন্দরী নহে। বিধবা না হইলে, লেখাপড়া না জানিলে এমনটি হয় না। এই জন্যই বিলাতে যুবতী বিধবার এত আদর।
পাছে ঘুমাইয়া পড়ি, তাই 2 বার চা খাইলাম। নেত্রে ক্যাজুপুটি অয়েল মাখিলাম। ক্রমে সম্পূর্ণ তারকামণ্ডিত আকাশের তলে হিমানিষিক্ত শীতক্লিষ্ট দ্বিপ্রহর নিশি তালে তালে বহিয়া গেল। যাহারা এ পথের পথিক তাহারা জানেন অভিসার কার্যটা কতদূর বিঘ্ন সংকুল। দারুণ গ্রীষ্মকালেও অভিসার কর্মে রক্তহিম হইয়া যায়। এ তো শীতকাল, তাহার উপর আর একটা চম্পটের জঞ্জাল। দারুণ শীতে বিধবা যুবতীকে লইয়া কলিকাতায় পলায়ন কি সোজা কথা? তদুপরি সেই পত্রবর্ণিত কঠিন প্রতিজ্ঞা। সংসারে কোনো জটিল ব্যাপারে রত হইলে অন্তত একটি মানুষের সাহায্য লইতে হয়। ভৃত্য মধুকে সব কথা ভাঙিয়া বলিতে হইল এবং মধুকে পোর্টম্যান্টো প্রভৃতি লইয়া প্রায় অর্ধক্রোশ দূরস্থ রেলওয়ে স্টেশনে পাঠাইয়া দিলাম। ঠিক রাত্রি 12:30টার সময় হালদার দিগের স্থাবর সম্পত্তির মধ্যে অবৈধ পদার্পণ করিলাম। পরের ঘরে রাত্রিকালে যাওয়া আসা পূর্বে কখনোই অভ্যাস ছিল না, তাই প্রত্যেক পাদবিক্ষেপে অনেক সময় বহিয়া গেল। অনেকে প্রেমের প্রভাবে আত্মহারা হইয়া পড়ে, আমার কিন্তু সে অবস্থাটা ঘটে নাই। প্রত্যেক শুষ্কপত্রের মর্মর, প্রত্যেক কণ্টকাঘাত, প্রত্যেক জীব সমাগমের শব্দ কোনোটাই ইন্দ্রিয় প্রহরীগণকে বঞ্চনা করিতে পারে নাই। ইহারই মধ্যে মন একটু কবিত্বপূর্ণ ভাব ধারণ করিয়া মানবত্বের সফলতা সম্পাদন করিতেছিল। বহু যত্নে পূর্ব পুষ্করিণীর ভাঙা পার অতিক্রম করিয়া গোয়ালের নিকট দাঁড়াইলাম। 1 ঘণ্টায় এত দূর আসিয়াছি, ইহা কম শ্লাঘার কথা নহে। ভাবিলাম একটু বিশ্রাম করা উচিত, কিন্তু এত শীতে বিশ্রাম করি কোথায়? তখনও 2টা বাজিতে 1/2 ঘণ্টা বাকি আছে। একটা কুকুর সেখানে শুইয়াছিল। সেটা অতি মৃদু স্বরে নিজের অস্তিত্বের পরিচয় দিয়া আবার লাঙ্গুল নাড়িয়া ঘুমাইয়া পড়িল। বোধহয় কুকুর আমাকে নির্দোষ ভাবিয়া লইয়াছিল, কিংবা সেটা প্রভুভক্ত নহে। যাহাই হোক, তাহার শব্দহীনতার চেষ্টা দেখিয়া বুঝিলাম বিধাতা আমার প্রতি বাম নহেন। কাজেই নির্ভয়ে সিগারেট জ্বালিলাম এবং কিয়ৎক্ষণ পরেই নস্য লইলাম। নস্যের সহিত প্রেমের কোনো সম্বন্ধ নাই, তবে নস্য সর্বদাই মস্তিষ্ক পরিষ্কার রাখে এবং বিশেষত শীতকালে হিমের প্রভাব হইতে নিষ্কৃতি লাভ করিবার উহা একটি প্রধান উপায়। আরও একটা কারণ ছিল, যদি অপরা না উঠিয়া থাকে তবে একটা হাঁচিতে অর্ধ ঘুমন্ত অবস্থা টুটিয়া যাইতে পারে। তাই অন্ধকারে ধীরে ধীরে উত্তর দিকের ঘরের গবাক্ষের নিকট গিয়া একটা হাঁচিলাম। গবাক্ষ উন্মুক্ত হইল। অন্য কোনো গোলমাল হইল না। চোর ও শত্রু কখনো ঘোর নিশীথকালে হাঁচিতে আসে না, অতএব এবংবিধ শব্দে কাহারও সন্দেহ হওয়া অসম্ভব। অপরা বাহিরে আসিল। শীতে কাঁপিতেছিল। প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, অতএব গাত্রস্পর্শ করিলাম না। কেবল বলিলাম, আমার সঙ্গে এসো। অবশ্য সংসার ছাড়িতে জীবের যখন এত কষ্ট হয়, তখন পিতৃগৃহ ছাড়িতে বিধবার কষ্ট হইবে, তাহার আর আশ্চর্য কি? অপরা একটু কাঁদিল। সেই সুখের ঘর, পিতামাতার সোহাগ, সেই কামিনী ফুলের গাছ, শীতকালের মোলায়েম লেপ ও শয্যা, সেই কুলমানের বন্ধন, মৃত স্বামীর স্মৃতি, সেই জীবনের আক্ষেপ, সকলই বোধহয় অপরার মনে উদিত হইতেছিল। কিন্তু হইলে কি হয়? নারী সংসারে আসে প্রেম করিতে, শিখাইতে এবং শিখিতে। যাহার প্রেম তৃষ্ণা ফুরায় নাই, সে মরিয়াও আবার প্রেম চাহে। আমারে আবার যেন রমণী জনম দিবে বটে কিনা আমি সব বুঝিতে লাগিলাম এবং আত্মশ্লাঘা ভরে আবার সিগারেট জ্বালিলাম। সেই ক্ষীণালোকে অপরার গৌরবর্ণ ফুটিয়া প্রতিমার রঙের মতো দেখাইতে লাগিল, কিন্তু অবগুণ্ঠন ছিল। কাল বিলম্ব দেখিয়া আমি নস্য লইলাম।
বাটির মধ্যে কে যেন বলিয়া উঠিল, হাঁচে কে? আমি অপরাকে বলিলাম, শীঘ্র এসো, এবং উভয়ে দ্রুত পদবিক্ষেপে বাগানের শেষ সীমায় আসিলাম। এমন সময় পুনর্বার দূর হইতে শুনিলাম, কে রে? আমি উচ্চস্বরে একটা শৃগালধ্বনি করিয়া স্টেশনের দিকে চলিলাম। সেই নিবিড় অন্ধকার ভেদ করিয়া আমার শৃগালধ্বনি কুকুরকে জাগাইয়া তুলিল এবং গৃহস্থের ভয় তিরোহিত করিল। কলুষিত প্রেম ও কাঁচা সোনা, প্রেমের পার্থক্য না পুরাইলে বোঝা যায় না, কিংবা কোষ্টি পাথরে ঘষিতে হয়। তবে কোষ্টি পাথরটা ঠিক হওয়া চাই। কবিকুল মনকে কোষ্টি পাথর বলিয়াছেন, প্রমাণ যেমন কূটস্থ আত্মা প্রভৃতি। শীতে ক্লেশ পাইয়া একবার ভাবিয়াছিলাম, একটা বিধবাকে লইয়া এত জঞ্জালে পড়া কি ভালো? বোধহয় স্টেশনে আসিয়া সে ভাবটা অপরার মনে লাগিয়াছিল। অপরা কাঁদিতে লাগিল। মনে করুণা সঞ্চার হইল। সে করুণার স্নিগ্ধ স্বার্থবিহীন উচ্ছ্বাসে প্রেমের পবিত্র কোরকগুলি ফুটিতে লাগিল। আমিও আবার সিগারেট টানিলাম। স্ত্রীলোকদিগের গাড়িতে অপরাজিতাকে অধিষ্ঠিতা করিয়া এবং স্বয়ং নিকটবর্তী পুরুষদিগের গাড়িতে অধিষ্ঠিত হইয়া যখন নস্য লইলাম, তখন প্রায় ভোর। গাড়ি ছাড়িয়া দিল। যাইবার সময় কেবল মধু বলিয়াছিল, সাবধান। আমি বিরক্তি সহকারে বলিয়াছিলাম, সে আর তোমাকে শিখাইতে হইবে না। কলিকাতায় পৌঁছিয়া অপরাকে 23 নং স্ট্রিটে তাহার মাসির বাড়িতে লইয়া গেলাম। তখন বেলা দ্বিপ্রহর। পথে অপরা জল গ্রহণ করে নাই। একবার মনে করিয়াছিলাম, হঠাৎ কোনো স্টেশনে রাহুমুক্ত শশী মুখখানি দেখিয়া লইব। চেষ্টা বিফল হইল। তৎপরিবর্তে সেই গভীর অবগুণ্ঠন ও সেই সুন্দর কোমল দুইটি নিবিড় কৃষ্ণবর্ণ তিলে শোভিত অঙ্গুলির মধ্যে রজার্সের ক্ষুদ্র ছুরিকা ঝলসিতেছিল। কাজেই প্রতিজ্ঞা অটুট রহিল এবং বাড়াবাড়ি না করিয়া আমি কোচ বক্সে উঠিয়া পড়িলাম। বোধহয় অপরা পূর্বেই মাসিকে পত্র দ্বারা জানাইয়াছিল, কারণ 23 নং বাটির দুয়ারে একজন দাসী আসিয়া অপরাকে অন্দরে লইয়া গেল। আমি চুপ করিয়া বাহিরে বসিয়া রহিলাম। এমন সময় বাটির মধ্যে একটা হাস্য কিংবা ক্রন্দনের রোল উঠিল, বড় বুঝিলাম না। সারা রাত্রি জাগিলে হাস্যক্রন্দনের পার্থক্য বড় বোঝা যায় না। একবার ভাবিলাম, অপরা চাতুরি খেলে নাই তো? হয়তো আমার মাথায় কাঁঠাল ভাঙিয়া কলিকাতায় আসিয়াছে। কিন্তু এমন নিজ প্রবৃত্তি কখনো অপরার পক্ষে সম্ভব না। সেই রাত্রিকালের পত্র খুলিয়া আবার পাঠ করিতেছি, এমন সময় একটি গৌরবর্ণ বালক একখানা পত্র লইয়া আমার হাতে দিল। মাসিমাকে সব কথা খুলিয়া বলিয়াছি। মাসিমারা ব্রাহ্মমতের লোক। বিধবা বিবাহে আপত্তি নাই। সুতরাং তুমি আর দেবর বলিয়া পরিচয় দিও না। এই বাটিতেই থাকো। কল্য বিবাহের দিন ভালো। বন্ধুবান্ধব যদি কেহ থাকে নিমন্ত্রণ করিও। তাহার পরেই একটি সুন্দর শ্বশ্রুবিশিষ্ট যুবাপুরুষ অন্দর হইতে বাহিরে আসিলেন। আগন্তুক, নমস্কার। আমি, নমস্কার। আগন্তুক, আপনার মতো মহাশয় লোকের সহিত পরিচিত হইয়া আমি সৌভাগ্যান্বিত হইলাম। শীঘ্রই আপনার সহিত আমার এক নূতন সম্বন্ধ ঘটিবে। ঈশ্বর করুন সেই সম্বন্ধ যেন সুখের হয়। আমি বুঝিলাম ইনিও গুপ্ত অভিনয়ের মধ্যে একজন এবং ব্রাহ্ম মেজাজের লোক। আমি, আপনি বোধহয় আমার ভাবি শ্যালক। আপনি অপরার ভ্রাতা মাস্তুত সম্বন্ধে? আগন্তুক, অপরা আমার ভগ্নী। আমি, আপনি ব্রাহ্ম? আগন্তুক, অবশ্য। তৎপরে আহারাদি সমাপনান্তে প্রায় 10 ঘণ্টাকাল বিশ্রাম সুখ উপভোগ করিলাম। সুখ দুঃখময় সংসারে
মানব চরিত্র ও পার্থিব ঘটনাবলী প্রভৃতি পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিবার সময় কম লোকেরই আছে। কাজেই যখন রাত্রি 10টার সময় জাগরিত হইয়া ক্ষুধাতুর হইলাম, তখন আহার্য সামগ্রী ব্যতিরেকে আর কোনো দিকে আমার মন ছিল না। দ্বিতলে সুন্দর ব্রহ্মসঙ্গীত হইতেছে। একে ব্রহ্মসঙ্গীত, তাহার উপর রমণীকণ্ঠ। জীবনের ভার ও মনের চঞ্চলতা প্রায় অদৃশ্য হইয়া গেল। কিয়ৎক্ষণ পরেই রূপার রেকাবির উপর নানাবিধ মিষ্টান্ন ও লুচি তরকারি লইয়া একটি পরমা সুন্দরী বালিকা আমার ঘরে উপস্থিত হইল। রূপের মোহে আমি হাঁ করিয়া থাকিলাম। বালিকা পুনরায় 1 গিলাস জল ও রূপার ডিবাতে পান লইয়া আসিল। ইতিমধ্যে ঘরের একখানা দর্পণে আমার কুঞ্চিত কেশদাম আলুথালু করিয়া লইয়াছিলাম এবং বালিকার পুনঃপ্রবেশের সময় যতদূর সতৃষ্ণ কোমল নয়নভঙ্গি সম্ভব ততদূর নেত্রদ্বয়কে প্রস্তুত করিয়া বালিকার নয়নের উপর স্থাপন করিলাম। বোধ হইল বালিকা দেখিতে ঠিক অপরার ন্যায়। অন্তত প্রাতঃকালে হৃতা বালিকার হাত দুখানি ও গঠনের সহিত তাহার এতদূর সাদৃশ্য ছিল যে আমি বিস্মিত হইলাম। আমি: তুমি অপরার কে? বালিকা: বোন। আমি: তোমার বিবাহ হইয়াছে? বালিকা: না। প্রায় 14 বর্ষীয়া বালিকার বিবাহ হয় নাই। বুঝিলাম এরা ব্রাহ্মমতের। আমি: তুমি ঠিক অপরার মতো দেখিতে। বালিকা: আপনি অপরা দিদিকে দেখিয়াছেন? আমি: বোধহয় বিবাহের পূর্বে একবার দেখিয়াছি। মোট কথা, আমার অপরাকে ভালো করিয়া দেখা হয় নাই। একবার ভাবিলাম, এ অপরাজিতা নয় তো? না, তাহা হইতে পারে না। আমি: তুমি উপরে গান করিতেছিলে? বালিকা নিরুত্তর হইয়া রহিল। কেমন মিষ্ট কথা, কেমন মৃদু মধুর ভাষা, আমি তাহাই মনে করিতে করিতে প্রায় সমস্ত খাবারগুলি নিঃশেষ করিয়া ফেলিলাম। একটি দীর্ঘ নিঃশ্বাস উঠিল। ক্রমেই রাত্রিকালে ভালোবাসা প্রগাঢ় হইয়া উঠিল। এমনকি ঘুমন্তে ও জাগ্রতে স্বপ্ন দেখিতে লাগিলাম। সমস্ত দিন ঘুমাইলে রাত্রিকালে, বিশেষত শীতকালে, প্রেমের উচ্ছ্বাস বড়ই স্নিগ্ধ, রমণীয় ও মধুর বলিয়া বোধ হয়। প্রাতঃকালে পূর্বদিনের সুন্দর যুবাপুরুষ আমার নিকট আসিলেন। জানিলাম তাহার নাম মহেন্দ্রবাবু। মহেন্দ্রবাবু কথার পৃষ্ঠে কথায় বুঝিতে পারিলেন যে আমার মস্তক ও হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হইয়া টলমল করিতেছে। কোথা হইতে একটা আক্ষেপ আসিয়া জুটিল। যদি ওই বালিকাটি আমার হইত, তবে অপরার জন্য এত সহিতাম না। মহেন্দ্র: আপনাদের বিধবা বিবাহ করিলে জাতি যায়? আমি: বোধ হয় যায়। মহেন্দ্র: তবে এত দূর বাড়াবাড়ি করিলেন কেন? আমি মৌন হইয়া রহিলাম। তারপরে কোনো কথা হয় নাই। সন্ধ্যার পূর্বে ঢাকঢোল, ব্যান্ড চতুর্দোল, রোশনাই ও বন্ধুবান্ধব আসিয়া জুটিল। কলিকাতায় বিবাহের জোগাড় করিতে কতক্ষণ? তবে এ বাটিতে বিবাহ হইবে না, অন্য একটি বাটিতে বিবাহ। আমি মহেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করিলাম, বিধবা বিবাহে এত ধুম কেন? মহেন্দ্র: বিবাহ হিন্দুমতে অর্থাৎ বিদ্যাসাগরের মতে হইবে, ব্রাহ্মমতে হইবে না। আমি: খরচ যোগাইবে কে? মহেন্দ্র: অপরার মাসি। আমি: ব্রাহ্মমত হইলেই তো ভালো হইত। মহেন্দ্র: 2 মতেই হইবে। আমি: সে কেমন? মহেন্দ্র: অর্থাৎ সেই বাটিতে 2টি বিবাহ হইবে, একটি ব্রাহ্মমতে ও আরেকটি হিন্দুমতে। আমি শুনিয়া অবাক। তাহাই হইল।
সন্ধ্যার পরেই ধুমধাম করিয়া অন্য বাটিতে অপরাকে বিবাহ করিতে গেলাম। এক ভাগে আমার বিবাহের আয়োজন হইয়াছিল, অন্য ভাগে কিরূপ আয়োজন হইয়াছিল জানি না। সেই ভাগের বর, কন্যা এবং ক্রিয়া আমাদিগের অজানিত থাকিল। কেবল ইহাই দেখিলাম, মহেন্দ্রবাবু আমাদিগের ঘর হইতে চলিয়া গিয়াছেন। মনে কেবল সেই বালিকার মুখখানি জাগিতেছিল। ভাবিলাম, সংসারে মনের স্থিরতা নাই এবং প্রেমেরও স্থিরতা নাই। যখন ব্রহ্মাণ্ড অস্থির হইয়া ঘুরিতেছে, তখন মানব ঘুরিবে বই কি। কিন্তু যখন কন্যাদানের সময় ক্ষীরোদবাবুকে দেখিলাম, তখন চমকিয়া উঠিলাম। আমি, আপনাকে বোধ হয় আমাদিগের দেশে হালদার মহাশয়ের বাটিতে পরশুদিন দেখিয়াছি। ক্ষীরোদ, হ্যাঁ, দুয়ার হইতে উঁকি মারিয়া। তাহার পরই আমার ভগ্নীকে লইয়া পলায়ন করিয়াছেন। আপনাকে পুলিশের মারফত হ্যান্ডকফ না দিয়া বিবাহ শৃঙ্খলে বন্ধ করিতেছি। ইহাতে আপনার সবিশেষ কৃতজ্ঞ হওয়া উচিত। আমি সলজ্জে, তবে আপনার এ বিবাহে সম্মতি আছে? ক্ষীরোদ, আমি সেই জন্যই আপনার দেশে গিয়াছিলাম। যাহা হোক, কন্যা আপনার পছন্দ হইয়াছে তো? আমি, কোন কন্যা? ওই যে বুড়ি, যাকে লইয়া আপনি পলাইয়া আসেন এবং যে আপনাকে কাল রাত্রে জলখাবার দিতে গিয়াছিল। আমার মাথা ঘুরিয়া গেল এবং কতক্ষণ ঘুরিয়াছিল জানি না। বিধির বিড়ম্বনা প্রহেলিকার মতো, সব সময় বুঝিয়া উঠা যায় না। বোধ হইল আমার একটা বিবাহ হইয়া গেল। বোধ হইল স্বপ্নের মতো আবার সেই কৃষ্ণতিল শোভিত পূর্ববর্ণিত অঙ্গুলি আমার করতলের মধ্যে বসন্ত কিশলয়ের ন্যায় কাঁপিতে লাগিল। কোথায় তুমি অপরা? তাহার পর বাসর ঘরে অপরা নূতন স্বামী মহেন্দ্রবাবুর সহিত উপস্থিত। শ্যালিকাগণ বলিল, এটা ডবল বাসর, অর্থাৎ ব্রাহ্মমত ও হিন্দুমত উভয় জাতেরই বাসর। পুলিশ ইন্সপেক্টরের দ্বিতীয় পক্ষের স্ত্রী বলিয়া উঠিল, 363 ধারার অপরাধ আপোষে মিটিলে কিছু বকশিস চাই। কাজেই আমার ঘড়ির চেন লইয়া তাহার গলায় দিলাম এবং প্রদান করিবার সময় তাহার কান তুলিয়া টিপিয়া দিয়াছিলাম। সেই পাপ খালনার্থ নস্য লইলাম। সুখের বাসরে মহেন্দ্র, আমি, অপরা ও বুড়ি ওরফে মৃণালিনী মিলি তাস খেলিতে খেলিতে রাত্রি কাটাইলাম। বুড়ির পিতা বড়লোক এবং বুড়ি আদরের কন্যা। কাজেই বুড়িকে সঙ্গে লইবার সময় অপরা গেল এবং মহেন্দ্রও গেল। আমার দরিদ্র কুটির ও পিতৃমাতৃশূন্য ঘর তাহাদের দেখাইলাম। বুড়ি ব্রহ্মসঙ্গীত গাহিল। আমি ব্রাহ্ম মেজাজের হইয়া দাঁড়াইলাম এবং মহেন্দ্র হিন্দু হইয়া দাঁড়াইল। খোনা ভট্টাচার্য দক্ষিণা পাইয়া বলিল, উভয় মতই বিদ্যাসাগরের মতের মধ্যে পড়ে। সকলে রীতিমতো বিদায় পাইয়া বলিল, অবশ্য অবশ্য। সুতরাং ঘনশ্যাম হালদারের জাতি পূর্বাপর বজায় রহিল। তাহাতেই আমি এত সুখী। এতক্ষণ শুনলেন সুরেন্দ্রনাথ মজুমদারের লেখা গল্প আমি সুখী কেন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।